হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে বাংলাদেশ এক্সপান্স অফশোর ব্যাংকিং ইন হান্ট ফর ফরেক্স। তো এখানে বলছে বাংলাদেশ সরকার কি করছে, এক্সপান্স প্রসারিত করেছে, উন্নীত উন্নত করেছে উন্নীত করেছে অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং অর্থ হচ্ছে বিদেশে, বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা খুলছে, এটা হচ্ছে অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত, বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত যেই কমার্শিয়াল ব্যাংক আছে, সেই কমার্শিয়াল ব্যাংকের শাখা, যেটাকে সংক্ষেপে বলে ওবিও, অফশোর ব্যাংকিং ইউনিট। কেমন? তো এই অফশোর ব্যাংকিং মানে যেমন ধরেন সোনালী ব্যাংকের শাখা অথবা পূবালী ব্যাংকের শাখা অথবা সিটি ব্যাংকের শাখা, এই ব্যাংকগুলোর শাখা খুলছে। তো খোলার উদ্দেশ্য কি? ইন হান্ট ফর ফরেক্স, ফরেক্স রিজার্ভ বৃদ্ধি করার জন্য। ইন হান্ট ফর অর্থ ইন সার্চ অফ, কেমন, মানে কোনো কিছু সন্ধানে, ফরেক্স সন্ধানে, ফরেক্স বৃদ্ধি করার জন্য অথবা ফরেক্স মানে ডলার রিজার্ভ বৃদ্ধি করার জন্য বাংলাদেশ দেশের বাইরে কমার্শিয়াল ব্যাংকের শাখা খুলছে, মানে শাখা আগেও খুলছে, এখন এটা বৃদ্ধি করছে। তো এই শাখা খোলার কিছু প্যাকেজ দিছে, যে এই শাখাগুলোতে, বিদেশে কমার্শিয়াল ব্যাংকের শাখাগুলোতে এই এই সুবিধাগুলো পাবেন। এখানে 8.4% হারে আপনারা সুদ পাবেন আমানতের উপরে, যেটা কিন্তু বাংলাদেশে বর্তমানে এত পাওয়া যায় না। তারপরে আরও কিছু সুবিধা পাওয়া যাবে, যেমন অ্যাকাউন্ট হোল্ডার্স ক্যান মেক ফিক্সড ডিপোজিট ইন ডলার। তাদের কোনো ঝামেলা নাই, দেশে টাকা পাঠায় আর ফিক্সড ডিপোজিট করতে হবে না। ধরেন ইউকেতে একজন বাংলাদেশি প্রবাসী আছে, তো সে চাইলেই ডলার অথবা ইউরো দিয়া আপনি সেখানে ডিপোজিট করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নো ট্যাক্স ইজ পেয়েবল অন ইন্টারেস্ট। আপনারা যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টের উপরে কোনো ট্যাক্স নাই। তো আসলে এটা বাংলাদেশ সরকারের বর্তমানে অর্থনৈতিক যে ক্রাইসিস চলতেছে, সেই ক্রাইসিস কাটানোর জন্য অনেক কাজে দিবে। Offshore banking is increasingly becoming a key window for banks in Bangladesh to facilitate investments and international trade by attracting deposits in foreign currencies. অর্থাৎ অফশোর ব্যাংকিং হচ্ছে বাংলাদেশে বর্তমানে ক্রমবর্ধমান একটা সহজ পথ, বড় একটা সুযোগ ফর ব্যাংকগুলির জন্য। উইন্ডো মানে এখানে সুযোগ, বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য অফশোর ব্যাংকিং একটা বড় সুযোগ। টু ফ্যাসিলিটেট ইনভেস্টমেন্ট, যেটার মাধ্যমে এই ব্যাংকগুলো ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি করে, অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড এবং আন্তর্জাতিক মানে বাণিজ্য, বিজনেস করে। যেমন বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে পণ্য ক্রয় বিক্রয় করে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো এটাই আসলে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয়, এবং এই অফশোর ব্যাংকিংয়ের মধ্যে অনেক সময় বিনিয়োগ চলে আসে বাংলাদেশে। তো বাংলাদেশ আসলে ইজ ইনক্রিজিংলি বিকামিং, এখানে বার হচ্ছে ইজ ইনক্রিজিংলি বিকামিং এ কি উইন্ডো। আস্তে আস্তে বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কেমন? অফশোর ব্যাংকিং গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বিনিয়োগ বৃদ্ধিতে এবং আন্তর্জাতিক বাণিজ্য করার ক্ষেত্রে। অফশোর ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বাংলাদেশে। এবং অফশোর ব্যাংকিং কী করছে, এটা কীভাবে করছে? বাই অ্যাট্রাক্টিং ডিপোজিটস ইন ফরেন কারেন্সিস, ফরেন কারেন্সির মাধ্যমে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে কি করছে? ডিপোজিট সংগ্রহ করছে। যারা টাকা ডিপোজিট করতে চায় সংগ্রহ করছে। এইভাবে কিন্তু অনেকগুলো পারপাসই বাংলাদেশের সুবিধা হচ্ছে। ইন্ডাস্ট্রি পিপল সে, ইন্ডাস্ট্রি পিপল বলতে এখানে ব্যাংক ইন্ডাস্ট্রি পিপলের কথা বলছে, অথবা শিল্প ইন্ডাস্ট্রির কথা বলছে কিনা আমরা দেখব। তারা বলছে অফশোর ব্যাংকিং ক্যান ইভেন প্লে এ ক্রুশিয়াল রোল। তো এখানে এটা একটা মানে ইডিয়ম, প্লে আ ক্রুশিয়াল রোল, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। কেমন? গুরুত্বপূর্ণ রোল প্লে করা। বলছে ইন্ডাস্ট্রি পিপল সে, অর্থাৎ এই ব্যাংকিং রিলেটেড মানুষেরা বলতেছে অফশোর ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে ইন মিটিগেটিং অর্থাৎ হচ্ছে লাঘব করা, মিটিগেটিং। কেমন? মিটিগেটিং আবার সাথে বলেন, মিটিগেট তো লাঘব করা। তো বলছে এই রিলেটেড ব্যাংকিং রিলেটেড মানুষও বলতেছে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের অফশোর ব্যাংকিং আমাদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। কিসের ক্ষেত্রে? ইন মিটিগেটিং দ্য পারসিস্টিং ফরেন কারেন্সি ক্রাইসিস। বর্তমানে যে পারসিস্টিং মানে বলতেছে অবিরত, ক্রমাগত যে ফরেন কারেন্সি মানে ডলার যে ক্রাইসিস চলতেছে, এটা লাঘব করতে
আপনার অফশোর ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে ইন দ্য কান্ট্রি বাই এক্সটেন্ডিং লিকুইডিটি সাপোর্ট। কারণ হচ্ছে অফশোর ব্যাংকিং যখন ডিপোজিট গ্রহণ করবে ইউরো এবং ডলারের মাধ্যমে, তখন ডলারের যে লিকুইডিটি সেটা সাপোর্ট হবে অ্যান্ড স্টেবিলাইজিং দ্য লোকাল কারেন্সি, এবং এইভাবে আমাদের দেশের যেই টাকা আছে টাকাটা স্থির হবে। যদি আমাদের রিজার্ভ বাড়ে তাহলে আমাদের ডলার মানে আমাদের কারেন্সিটা স্টেবিলাইজ হবে। স্টেবিলাইজের অর্থ হচ্ছে স্টেবিলাইজিং শব্দটা স্টেবিলাইজ থেকে আসছে। স্টেবিলাইজ অর্থ স্থিতিশীলতা নিয়ে আসা। ডিপোজিটস অফ অফশোর ব্যাংকিং, যেমন অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে যে আমানত সংগ্রহ করা হয় উইল বি এ মেজর সোর্স অফ ফর ইউএস ডলার। এবং এই আমানতের টাকাগুলো যেহেতু ধরেন ইউকেতে একটা ব্যাংকে কেউ একজন প্রবাসী সে তার টাকা জমা মানে টাকা আমানত রাখলো, তো যদি এইভাবে সে সরাসরি নিজে ব্যাংকে যায় অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে সে যদি পাঠায়, তাহলে কিন্তু সোর্স ফর ইউএস ডলার, একটা ডলার একটা উৎস কিন্তু এটা। অর্থাৎ আমানত অফশোর ব্যাংকিংয়ের যে আমানত সেটা ডলারের একটা উৎস। এটা আরফিন সাহেব বলছে। তিনার পরিচয় কি এটা কমা দিয়ে বলছে, কমা শুরু হয়েছে, সে কমা দিয়ে অ্যাপোজিশন বলছে, কমা শেষ হয়েছে, এইটুকুর মধ্যে হচ্ছে তার পরিচয়। তিনি ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ অফিসার, সিটি ব্যাংকের। তো সিটি ব্যাংক সম্পর্কে বলার জন্য একটা হুইচ ক্লজ ব্যবহার করছে, যেটা সিটি ব্যাংকে এক্সপ্লেইন করবে। এই কারণে যেহেতু একটা নাউনকে এক্সপ্লেইন করবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন? সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব হতে পারে। তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট যে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। তো বলছে সিটি ব্যাংক হুইচ হ্যাজ স্টেপড আপ এফোর্টস টু ড্র ফরেন ডিপোজিটস থ্রু অফশোর ব্যাংকিং। মানে বাংলাদেশের সিটি ব্যাংক স্টেপড আপ তো এগিয়ে এসেছে, মানে পাইওনিয়ার, মানে তারা মানে সবার থেকে এগিয়ে। টু ড্র ফরেন ডিপোজিটস, তারা বিদেশের কারেন্সিতে ইউএস কারেন্সি অথবা ইউরো কারেন্সিতে ডিপোজিট সংগ্রহ করে থ্রু অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে, অফশোর ব্যাংক অপারেশনের মাধ্যমে। তো এইখানে এই যে এটা সংক্ষেপ হচ্ছে OBO, অফশোর ব্যাংকিং অপারেশনস। তো অফশোর ব্যাংকিং অপারেশনসটা আসলে বর্তমানে বাংলাদেশ সরকারের জন্য একটা বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব হতে পারে। কারণ হচ্ছে এই সিটি ব্যাংক পথ দেখিয়ে দিছে যে তারা ফরেন ডিপোজিটগুলো কিসের মাধ্যমে পাচ্ছে, আপনার ফরেন ডলারের মাধ্যমে তারা পাচ্ছে। অফশোর ব্যাংকিং ইজ নট নিউ ইন বাংলাদেশ। বলছে অফশোর ব্যাংকিং বাংলাদেশের নতুন নয়। ইট স্টার্টেড জার্নি ইন 1985। এটা 1985 সালে অফশোর ব্যাংকিং শুরু হয়েছে। ইট মানে অফশোর ব্যাংকিং। এই যে এখানে অফশোর ব্যাংকিং আছে না, এটা হচ্ছে এখানে ইট। এই কারণে আমি বলি যে প্রোনাউনের অবশ্যই রেফারেন্স ওয়ার্ড থাকতে হবে। ইট স্টার্টেড ইটস জার্নি ইন 1985। অফশোর ব্যাংকিং 1985 সালে তার জার্নি শুরু করছে। অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাংক ক্রিয়েটেড ফিন্যান্সিং অপরচুনিটিস ফর ফ্যাক্টরিজ। তো বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোর জন্য সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক যেহেতু কী করতে চাইছিল, মানে ক্রিয়েটেড ফাইন্যান্সিং অপরচুনিটিস, অর্থনৈতিক সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে। ফ্যাক্টরি ইম্পোর্ট এক্সপোর্ট ফ্যাক্টরি যদি তৈরি করে তাদের অবশ্যই অর্থনৈতিক লেনদেন করা লাগে। সো এই লেনদেন করার জন্য সেন্ট্রাল ব্যাংক কিন্তু 1985 সালে এরকম অফশোর ব্যাংকিং কাজ শুরু করছে। এবং এটা কার্যক্রম শুরু হয়েছে প্রথমে দ্য এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড যেটা আমরা বলি, ইপিজেডে এই অফশোর ব্যাংকিং কাজ শুরু হয়েছে। স্টেটস মানে দেশ, আমাদের রাষ্ট্র, সেট আপ টু ড্রাইভ কান্ট্রিজ এক্সপোর্ট আর্নিংস। এবং এর মাধ্যমেই আপনার এই এক্সপোর্ট প্রসেসিং জোনের সম্পর্কে এখানে বলছে। এক্সপোর্ট প্রসেসিং জোনের মাধ্যমে দেশের যে এক্সপোর্ট আর্নিংগুলো মানে বিদেশি মানে রপ্তানির আয় সংগ্রহ করে। বাই প্রোভাইডিং ব্যাংকিং সার্ভিস টু ইম্পোর্টার্স। তো এখানে বলছে অফশোর ব্যাংকিং আসলে শুরু হয়েছিল 1985 সালে। ইট স্টার্টেড ইটস জার্নি ইন 1985। যেহেতু সেন্ট্রাল ব্যাংক অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করছে যারা ইন্ডাস্ট্রি আছে, মালিক আছে তাদের জন্য, বিশেষ করে এটা ইপিজেডে এই ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। তো ইপিজেড হচ্ছে দেশের একটা প্রতিষ্ঠান সেট আপ টু ড্রাইভ দ্য কান্ট্রিজ এক্সপোর্ট আর্নিং, যারা মানে রপ্তানি আয় সংগ্রহ করে। বাই প্রোভাইডিং ব্যাংকিং সার্ভিস টু ইম্পোর্টার্স। কেমন? এবং তারা এটা কীভাবে সংগ্রহ করে? ব্যাংকিং সার্ভিস, যারা আমদানি ইম্পোর্টার্স তাদেরকে ব্যাংকিং সার্ভিস দিয়ে, এক্সপোর্টার্সদেরকে ব্যাংকিং সার্ভিস দিয়ে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসকে ব্যাংকিং সার্ভিস দিয়ে এক্সপোর্ট আর্নিংস সংগ্রহ করা হয়।
দ্য সেগমেন্ট বলতে এখানে এটাকে বলছে অফশোর ব্যাংকিং হচ্ছে এখানে সেগমেন্ট। এটা হচ্ছে প্যারাফ্রেজিং, একটা জিনিসকে ভিন্নভাবে বলা। দ্য সেগমেন্ট মানে অফশোর ব্যাংকিং রিসিভড মোর অ্যাটেনশন ইন রিসেন্ট ইয়ার। সাম্প্রতিক বছরগুলোতে এই অফশোর ব্যাংকিং মানে বিদেশে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকের শাখা, এই জিনিসটা বর্তমান সময়ে ব্যাপক মানে রিসিভড মোর অ্যাটেনশন, বেশি গুরুত্ব বহন করছে। পার্টিকুলারলি বিশেষ করে আফটার বাংলাদেশ বিগান টু ফিল দ্য পিঞ্চ, বিশেষ করে বাংলাদেশ যেহেতু বর্তমানে শুরু হয়েছে টু ফিল দ্য পিঞ্চ মানে তীব্রতা অনুভব করছে, কঠোরতা অনুভব করছে, ফলিং এ শার্প ডিপ্লেশন অফ ফরেন কারেন্সি রিজার্ভস। যেহেতু বাংলাদেশ তীব্র ডিপ্লেশন অবনতি অফ ফরেন কারেন্সি রিজার্ভ, বৈদেশিক মানে ডলার রিজার্ভের তীব্র সংকটের কারণে মানে সংকট ফিল করছে। এই কারণে বাংলাদেশ কি করছে, বাংলাদেশে বর্তমানে এই অফশোর ব্যাংকিংটা একটা গুরুত্বপূর্ণ অ্যাটেনশন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। তো এখানে এই যে ফিল দ্য পিঞ্চ এটা ইডিওমেটিক মিনিং বিয়ার করে। ফিল দ্য পিঞ্চ অর্থ হচ্ছে যেমন কোনো কিছুর কঠোরতা অনুভব করা। আমি ধরেন আপনি একজনের কাছ থেকে হেল্প পাচ্ছেন, হেল্প পাইয়া বড় হয়েছেন, এখন সে নাই, তাহলে ইউ ফিল দ্য পিঞ্চ অফ দ্য সিচুয়েশন। তো আমরা ফিল দ্য পিঞ্চ, আমরা অর্থটা দেখব। ফিল দ্য পিঞ্চ এক্সপিরিয়েন্স হার্ডশিপ, কঠোরতা অনুভব করা, স্পেশালি ফাইন্যান্সিয়াল, বিশেষ করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। এখানে বলছে স্টাফ ওয়ার বিগিনিং টু ফিল দ্য পিঞ্চ, মানে প্রতিষ্ঠানের স্টাফ মানে কর্মচারীরা আস্তে আস্তে অর্থনৈতিক সংকটে পড়া শুরু করলো, যেহেতু অ্যাজ দ্য ডিসপিউট এন্টার্স ইটস থার্ড উইক, যেহেতু কোম্পানি নিশ্চয়ই একটা ঝগড়া বা বিবাদ লাগছে এবং এটা চলতেছে তৃতীয় সপ্তাহ ধরে ঝগড়া বিবাদ চলার কারণে কোম্পানির স্টাফরা আস্তে আস্তে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা শুরু করলো। তো ফিল দ্য পিঞ্চ অর্থ অর্থনৈতিক সংকট অনুভব করা। তো বলছে যেহেতু বাংলাদেশ তীব্র ডলার ডিপ্লেশন অর্থ হচ্ছে ঘাটতি, অবনতি, চরমভাবে হ্রাস পাওয়া, তীব্র ডলার ঘাটতির অনুভব মানে ঘাটতিটা বাংলাদেশ অনুভব করার কারণেই বাংলাদেশ বর্তমানে এই অফশোর ব্যাংকিংয়ের গুরুত্ব বেশি বৃদ্ধি পেয়েছে। ইন মার্চ দিস ইয়ার, এই বছর মার্চে পার্লামেন্ট মানে বাংলাদেশের সংসদ ভবন পাস্ট দ্য অফশোর ব্যাংকিং অ্যাক্ট 2024। এটা একটা জেনারেল নলেজ, এটা আরেকটা ক্লাসে আমি করছি যে বাংলাদেশে 2024 সালে মার্চ মাসে আইসা পার্লামেন্ট সংসদ ভবনে একটা অ্যাক্ট পাস হয়েছে, সেটার নাম হচ্ছে অফশোর ব্যাংকিং অ্যাক্ট 2024। তো এটা পাস করার কারণ হচ্ছে টু গিভ আ মাচ নিডেড বুস্ট টু দ্য কান্ট্রিজ ডেসপারেট এফোর্টস। এটা দেশের যে বর্তমানে ডেসপারেটলি আমাদের দেশের কি দরকার, অর্থনীতির সংস্কার মানে বুস্ট করা দরকার। এটা বুস্ট করার জন্য আসলে অফশোর ব্যাংকিং অ্যাক্ট পাস করা হয়েছে। তো এটা কেন পাস করছে, টু ইমপ্রুভ ইউএস ডলার সাপ্লাই। এবং অফশোর ব্যাংকিং করার মূল টার্গেট হচ্ছে ডলার সাপ্লাই মানে সরবরাহ বৃদ্ধি করা। হুইচ হ্যাজ স্কুইজড, যেই ডলার সরবরাহ সম্পর্কে বলছে, এখানে ডলার সরবরাহ সম্পর্কে বলছে। আমরা এখানে আরেকটা অ্যাডজেক্টিভ ক্লোজ পাইছিলাম, এই যে এখানে সিটি ব্যাংক সম্পর্কে বলতে যায় একটা হুইচ ক্লোজ ব্যবহার করছে, সিটি ব্যাংকে এক্সপ্লেন করছে, এই কারণে বলছি সিটি ব্যাংক নাউনের এক্সপ্লেন করার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। একইভাবে এখানে আমাদের ইউএস ডলার সাপ্লাই নাউন সম্পর্কে বলার কারণে এটা হুইচটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তো ইউএস ডলার সাপ্লাই সম্পর্কে কী বলছে, হুইচ হ্যাজ স্কুইজড, যে ডলার সাপ্লাই কমে গেছে, স্কুইজ যত সীমিত হয়ে যাওয়া, কমে যাওয়া মানে ন্যারো হয়ে যাওয়া, ডলার সাপ্লাইটা ন্যারো হয়ে গেছে ইন দ্য পাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে। ওয়িং টু অর্থ হচ্ছে কারণে, কেন ডলার সাপ্লাই কমছে, কারণ হচ্ছে হায়ার আউটফ্লোস, মানে ডলার বেশি আমাদেরকে দিতে হয়। আউটফ্লো মানে বহির্গমন, আউটফ্লো মানে ডলার ব্যয়, ডলার মানে দেওয়া, কম্পেয়ার টু তুলনায়, ইনফ্লোস ডলার আগমনের চাইতে ডলার নির্গমন, আউটফ্লো মানে হচ্ছে নির্গমন, ইনফ্লো মানে আগমন, ডলার আগমনের চাইতে কেমন বেশি হওয়ার কারণে আমাদের ইউএস ডলার সাপ্লাই কমে গেছে। তো ফুল অর্থ হচ্ছে এই বছরের মার্চে বাংলাদেশের পার্লামেন্টে একটা অফশোর ব্যাংকিং অ্যাক্ট পাস করা হয়েছে, যেটা আমাদের দেশের করা হয়েছে টু গিভ মাচ নিডেড বুস্ট কারেন্ট ডেসপারেট এফোর্টস, বর্তমানে সংকট কাটিয়ে ওঠার জন্য। কিসের সংকট, টু ইমপ্রুভ দ্য
ইউএস ডলার সাপ্লাই, মানে ডলার সাপ্লাই নিশ্চিত করার জন্য। এবং বলছে এই ডলার সাপ্লাইটা গত 2 বছর ধরে কমে গেছে, কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে নির্গমন হয়, ডলার নির্গমন হয়। আমরা যেহেতু ইম্পোর্ট নির্ভর রাষ্ট্র, আমরা প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করতে হয়, এগুলো ব্যয় মেটানোর জন্য আমাদের আবার আমাদের ঋণ নেওয়া আছে, লোন নেওয়া আছে, আমাদের ফরেন ডেট সার্ভিস ঋণ সার্ভিস নিশ্চিত করতে আমাদের আসলে প্রচুর আউটফ্লো হয় ডলারের। এই কারণে ইনফ্লো কম হয়, এই কারণে ডলার ক্রাইসিস হচ্ছে। বাংলাদেশ ব্যাংক হ্যাজ রিল্যাক্সড রুলস অ্যান্ড পলিসিস। হচ্ছে এখানে ভার্ব। বাংলাদেশ ব্যাংক রুল এবং পলিসি শিথিল করেছে যাতে টু অ্যালাউ বোথ বাংলাদেশিস অ্যান্ড ফরেন ন্যাশনাল, বাংলাদেশি নাগরিকরা এবং বিদেশি নাগরিকরা সবাই টু অ্যাভেল দ্য সার্ভিস, এই অফশোর ব্যাংকিং সার্ভিস নিতে পারে। আগে অফশোর সার্ভিস সম্পর্কে হয়তো কোনো শিথিলতা ছিল না। অফশোর যেই ব্যাংকিং অপারেশন, সেখানে হয়তো ধরাবাঁধা নিয়ম ছিল। এই কারণেই এই 2024 সালে অফশোর অ্যাক্টটা করা হয়েছে। তো বলছে বাংলাদেশ ব্যাংক অনেক আইন পলিসিতে আসলে শিথিলতা নিয়ে আসছে যাতে বাংলাদেশি এবং ফরেন নাগরিকরা সহজেই এই সুযোগটা, অফশোর ব্যাংকিংয়ের সুযোগটা নিতে পারে। অ্যাভেল দ্য সার্ভিস মানে সুযোগ নেওয়া, এই সুযোগটা নেওয়া। ইট মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমি বলছি প্রোনাউন পাইলে তার আগে রেফারেন্স ওয়ার্ড হিসেবে নাউন পাবেন। বাংলাদেশ ব্যাংক হ্যাজ পারমিটেড, বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে ডোমেস্টিক কমার্শিয়াল ব্যাংকস, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংকস অবিও মানে হচ্ছে অফশোর ব্যাংকিং অপারেশন, অফশোর ব্যাংকিং অপারেশনের পারমিশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে হয়তো কমার্শিয়াল ব্যাংকের দায়িত্বটা দিত না, কিছু নির্দিষ্ট পলিসি ছিল, সেন্ট্রাল ব্যাংকের বিশেষ ব্যাংকে এই কাজগুলো করতো। তো বলছে এটা এখন কী করছে, ইট হ্যাজ পারমিটেড ডোমেস্টিক কমার্শিয়াল ব্যাংক, ডোমেস্টিক মানে আমাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো এখন অফশোর ব্যাংকিং অপারেশন করছে টু অফার অ্যান ইন্টারেস্ট। এই ব্যাংকগুলো এখন ইন্টারেস্ট দেয় আর প্রফিট রেট মার্ক আপ, এখন প্রফিট বেশি দেয়। এমন প্রফিট বেশি দেয়। আবার বেঞ্চমার্ক রেট, সরকার যে নির্দিষ্ট বেঞ্চমার্ক রেট হচ্ছে, যেমন বাংলাদেশে 7%-এর নিচে এখন আমানতের উপরে সুদ, কিন্তু এখানে এটা হচ্ছে এই যে নির্দিষ্ট 7%, এটাকে বলে, ধরেন আমি কিন্তু এটা অ্যাজাম্পশন বলছি, আমার তো দরকার, আমার তো এখানে মানে সব ডেটা নিয়ে বসি নাই। অনেক সময় অনেকেই কমেন্ট করে, স্যার আপনি এটা বলছেন, আমি তো অন এন অ্যাভারেজ একটা পয়েন্ট বলছি, এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা নাই। কেমন ওভারে বেঞ্চমার্ক রেট, অর্থাৎ সরকার একটা নির্দিষ্ট রেট ফিক্সড করে দিয়েছে আমানতের সুদের, এটা হচ্ছে বেঞ্চমার্ক রেট। ইট হ্যাজ পারমিটেড ডোমেস্টিক কমার্শিয়াল ব্যাংকস, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোর যে অফশোর ব্যাংকিং অপারেশনগুলো আছে তাদেরকে অনুমতি দিয়েছে যাতে এই ব্যাংকগুলো টু অফার অ্যান ইন্টারেস্ট, সুদ দেয়, কী দেয়, সুদ দেয়, মানে অর প্রফিট, সুদ অথবা প্রফিট, ইন্টারেস্টকে বলা হয় প্রফিট রেট মার্ক আপ ওভার বেঞ্চমার্ক রেট। বর্তমানে আমরা বাংলাদেশের আমানতের উপর যে সুদ পাই, মানে লভ্যাংশ পাই, সেটা ওভার বেশি দেওয়া হয়। ফর টার্ম ডিপোজিটস, টার্ম ডিপোজিটস হচ্ছে বিভিন্ন টার্মের ডিপোজিটস আছে, 1 বছর 2 বছর 5 বছর এভাবে হয়তো বলছে, তো এটার জন্য বেশি সুদ দেয়। ইন ফরেন কারেন্সিস, ফরেন কারেন্সিতে যারা ডিপোজিট করে তাদেরকে বেঞ্চমার্ক রেটের উপরে বেশি ইন্টারেস্ট দেওয়া হয় টু এলিজিবল কাস্টমার্স, অর্থাৎ পলিসি এবং রুলস অনুযায়ী যারা এই অ্যাকাউন্ট করতে পারে তাদেরকে বেশি লভ্যাংশ বা ইন্টারেস্ট অথবা প্রফিট দেওয়া হয় বেঞ্চমার্ক রেটের চাইতে। দ্য কাস্টমার্স ইনক্লুড ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এই মানে অফশোর ব্যাংকিং অপারেশনের এই ব্যাংকগুলোর কাস্টমার কারা, কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারে, এন্টিটিস কোনো প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খুলতে পারে যারা রিসাইডিং আউটসাইড দ্য কান্ট্রি, দেশের বাইরে। এন্টিটিস বলতে এখানে প্রতিষ্ঠান বোঝাচ্ছে। কারা কাস্টমার হতে পারে, কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারে, কোনো প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলতে পারে যারা দেশের বাইরে থেকে, রিসাইডিং অর্থ লিভিং আউটসাইড দ্য কান্ট্রি। নন রেসিডেন্ট বাংলাদেশিস, কেমন বাংলাদেশের নাগরিক বাট তারা বাংলাদেশে থাকে না, ওই দেশে থাকে, তারাও অ্যাকাউন্ট খুলতে পারবে। পার্সনস অফ বাংলাদেশ অরিজিন, বাংলাদেশের জন্মগ্রহণ করছে এমন ব্যক্তিরও অ্যাকাউন্ট খুলতে পারবে। ফরেন ন্যাশনালস, বিদেশি নাগরিকও অ্যাকাউন্ট খুলতে পারবে। কোম্পানিজ রেজিস্টার্ড কোম্পানিজও কী অ্যাকাউন্ট খুলতে পারবে। অ্যান্ড অপারেটিং অ্যাব্রড, মানে যারা বাইরে কাজ করছে তারাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স, যারা মানে বিনিয়োগ করতে চায় তারাও অ্যাকাউন্ট খুলতে পারবে ব্যাঙ্কগুলোতে। দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অ্যালাউড ডোমেস্টিক ব্যাংকিং, আমাদের সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক, হ্যাজ অ্যালাউড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ অ্যালাউড ডোমেস্টিক ব্যাংকিং, দেশের ব্যাংকগুলোকে অ্যালাউ করছে টু রিসিভ ফান্ডস ফ্রম
অফশোর ব্যাংকিং অপারেশন আপ টু 40% অফ দেয়ার রেগুলেটরি ক্যাপিটাল। তো রেগুলেটরি ক্যাপিটাল বিষয়টা আমরা জানবো। রেগুলেটরি ক্যাপিটাল বলছে রেগুলেটরি ক্যাপিটাল অর ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। এটা এমন ধরনের মূলধন এ ব্যাংক অর আদার ইনস্টিটিউশন, ব্যাংক অথবা কোনো অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হ্যাজ টু হোল্ড অ্যাজ রিকোয়ার্ড, যে টাকাটা তারা হোল্ড করে রাখে বাই ইটস ফিনান্সিয়াল রেগুলেটর, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা খাতিরে যেই টাকাটা মানে কী করে রাখে, নিজের কাছে আমানত হিসেবে রাখে, নিরাপত্তার হিসাবে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো এখানে বলছে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অ্যালাউড ডোমেস্টিক ব্যাংকিং। আপনারা রেগুলেটরি ক্যাপিটালটা যারা কমার্সের ফিনান্সিয়াল স্টুডেন্ট তারা নিশ্চয়ই ভালোভাবে আরও এক্সপ্লেন করতে পারবেন, আপনারা একটু সার্চ দিয়ে আরও বিস্তারিত দেখে নেবেন। তো বলছে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অ্যালাউড ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট টু রিসিভ ফান্ডস ফ্রম অফশোর ব্যাংকিং ইউনিটস। অফশোর ব্যাংকিং ইউনিটরা তাদের 40% পর্যন্ত তাদের মূলধনের অনুমতি দিয়েছে ব্যাংকগুলোকে। 40% অফ দ্য রেগুলেটরি ক্যাপিটাল, তাদের মূলধনের 40% পর্যন্ত করতে পারবে টু সেটেল পেমেন্ট অব্লিগেশনস, তাদের যে পেমেন্ট অব্লিগেশনস আছে, লেনদেন আছে, সেটা 40% পর্যন্ত করতে পারবে। OBO মানে অফশোর ব্যাংকিং অপারেশনস ক্যান বি এক্সিকিউটেড ইন 5 কারেন্সিস, অর্থাৎ এই ব্যাংকগুলোতে, বিদেশে এই ব্যাংকগুলো 5টা কারেন্সি দিয়া ক্যান বি এক্সিকিউটেড, 5টা টাকায় লেনদেন করা যাবে এখানে। যেমন বাংলাদেশে ব্যাংকগুলো এখন 1টা টাকায়, কিন্তু সেখানে 5টা টাকায় US ডলার দিয়ে সেখানে আপনি আমানত করতে পারবেন, পেমেন্ট শোধ করতে পারবেন, পণ্য কেনার জন্য এলসি শোধ করতে পারবেন, ব্রিটিশ পাউন্ড দিয়ে করতে পারবেন, ইউরো দিয়ে করতে পারবেন। এই 3টা তো মেজর বর্তমানে পৃথিবীতে। তারপরে জাপানি ইয়েন দিয়ে করতে পারবেন। তারপর দ্য ইউয়ান, সম্ভবত হচ্ছে চায়না কারেন্সি, এটাকে বলে চায়না কারেন্সি, চায়না ইউয়ান দিয়ে আপনি এই অফশোর ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন। কারেন্টলি বর্তমানে অ্যাবাউট 40 ব্যাংকস হ্যাভ অফশোর ইউনিটস, 40টা ব্যাংকের অফশোর ইউনিট আছে, মানে বিদেশে বাংলাদেশের 40টা ব্যাংকের বিদেশে শাখা আছে। অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বরের শেষে দ্য টোটাল আউটস্ট্যান্ডিং লোনস অফ অবিউস, অর্থাৎ এই ব্যাংকগুলোর, এই 40টা ব্যাংকের অফশোর ইউনিটসগুলোর দেওয়া টোটাল লোন, আউটস্ট্যান্ডিং লোন, সম্ভবত গ্রাহকদেরকে দেওয়া লোন অথবা তাদের লেনদেন দাঁড়িয়েছে 83,826 crore, অর্থাৎ 83,826 কোটি টাকা তাদের লেনদেন দাঁড়িয়েছে। ইনভেস্টর্স মানে বিনিয়োগকারীরা এনজয় এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স, এনজয় ট্যাক্স ফ্রি প্রফিট আপ টু 8.40, অর্থাৎ 8.4% প্রফিটের ট্যাক্স ফ্রি। যেমন আমরা এখন ব্যাংক থেকে যদি কোনো আয় করি সেটা কিন্তু ট্যাক্স দিতে হয়, কিন্তু সেখান থেকে আয় করলে কোনো ট্যাক্স লাগবে না। অন ফিক্সড ডিপোজিটস, স্থায়ী আমানতের উপরে আপনারা যদি এইভাবে লভ্যাংশ পান তাহলে আপনাদেরকে ট্যাক্স ফ্রি করা হয়েছে তবে আপনাকে আমানত করতে হবে ইন দ্য USD অর দ্য ইউরো দিয়ে আমানত করতে হবে ফর টার্মস রেঞ্জিং ফ্রম 3 মান্থস, এবং আপনারা যে এই ফিক্সড ডিপোজিট করবেন এটা 3 মাস থেকে 5 ইয়ার্স পর্যন্ত। দে আর অলসো এবল টু ট্রান্সফার ফান্ডস, কেমন এই যারা এখানে অ্যাকাউন্ট করবে তারা চাইলেই ফান্ডকে, তাদের অ্যাকাউন্টের টাকাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে ইন্টারন্যাশনালি উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন থাকবে না, উইথ প্রফিট। দ্য অফশোর ব্যাংকিং সিস্টেম হ্যাজ বিকাম এ নিউ অ্যাভিনিউ ফর ডলার সাপ্লাই, অর্থাৎ ডলার সাপ্লাইয়ের জন্য অফশোর ব্যাংকিং সিস্টেমটা একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখানে ওপেন এ নিউ অ্যাভিনিউ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, ওপেন এ নিউ অ্যাভিনিউ। যেমন আমি যদি বলি কম্পিউটার শেখা আমার কেরিয়ারের জন্য ভালো হবে, লার্নিং কম্পিউটার ওপেন এ নিউ অ্যাভিনিউ ফর মি, লার্নিং কম্পিউটার উইল ওপেন এ নিউ অ্যাভিনিউ ফর মি। তো এখানে ওপেন নিউ অ্যাভিনিউটা হচ্ছে বিকাম এ নিউ অ্যাভিনিউ, বলছে অফশোর ব্যাংকিংটা আমাদের জন্য একটা কী হবে, একটা সম্ভাবনা হবে ডলার সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো আমরা তো এখানে এই যে বিকাম এ নিউ অ্যাভিনিউ অথবা ওপেন এ নিউ অ্যাভিনিউ, এই বিষয়টি একটু আমরা দেখব। ওপেন এ নিউ অ্যাভিনিউস ইজ এ কারেক্ট অ্যান্ড ইউজেবল ফ্রেজ ইন রিটেন ইংলিশ। You can use it when you want to express the idea of discovery, exploration or innovation. নতুন কিছু হইলে সেটা ওপেন এ নিউ অ্যাভিনিউ। যেমন আমরা যদি বলি পেনিসিলিন আবিষ্কার আমাদের জন্য নতুন দ্বার উন্মোচন করেছিল, ডিসকভারি অফ ইনভেনশন অফ পেনিসিলিন ওপেন এ নিউ অ্যাভিনিউ ফর মেডিকেল সায়েন্স। ফর এক্সাম্পল, ইনোভেটিভ টেকনোলজি হ্যাজ ওপেন নিউ অ্যাভিনিউ ফর কোম্পানিজ, টেকনোলজি কোম্পানিগুলোর জন্য দ্বার উন্মোচন করেছে, এফিসিয়েন্সি বৃদ্ধি করেছে।
তো আমরা এখানে ওপেন এ নিউ অ্যাভিনিউ একটা নতুন একটা টার্ম জানতে পারলাম। অফশোর ব্যাংকিং ডলার সংগ্রহের একটা নতুন পথ সৃষ্টি করেছে। অ্যাপার্ট ফ্রম ছাড়াও এক্সপোর্টস রেমিটেন্স, আমরা দুইভাবে ডলার পাই, একটা হচ্ছে এক্সপোর্টসের মাধ্যমে, একটা হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে। এই দুইভাবে ছাড়াও আপনার অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ডলার সংগ্রহ করতে পারি। অফশোর ব্যাংকস ফিক্সড ডিপোজিট, অফশোর ব্যাংকের যে স্থায়ী আমানতগুলো আছে ক্যান বি ইউজড, এগুলো ব্যবহার করা যাবে টু কভার দ্য কস্ট অফ ইম্পোর্টসের মানে খরচ দেওয়ার জন্য। অর্থাৎ আপনার অফশোর ব্যাংকে অনেক পয়সায় ডিপোজিট করা আছে, আপনি চাইলে বিদেশ থেকে কিছু কিনলে সেই আমানতের টাকা দিয়ে দিতে পারবেন। আরফিন সেইড অ্যাডিং দ্যাট দ্য ডলার অবটেইন থ্রু অফশোর ব্যাংকিংয়ের মধ্যে যে ডলার পাওয়া যায় আর সোল্ড, এগুলো বিক্রি করা হয় অন দ্য ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তো এই যে ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনার ডলার ক্রয় বিক্রয় করা হয়। এই আমাদের দেশের ব্যাংকগুলো মানে বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ডলার ক্রয় বিক্রয় করে। এটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের ডলার ক্রয় বিক্রয় করার জায়গাকে বলে ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এটা একটা গ্লোবাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে ডলার ক্রয় বিক্রয় করা হয়। তো বলছে আমরা অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে যে ডলারগুলো পাবো, চাইলে আমরা সেটা এই সব জায়গায় ক্রয় বিক্রয় করতে পারি। কারেন্টলি বর্তমানে সিটি ব্যাংক হ্যাজ ডিপোজিটস অ্যামাউন্টিং টু 23 মিলিয়ন, বর্তমানে 23 মিলিয়ন ডলার আমানত আছে সিটি ব্যাংকের এই অফশোর আন্ডার ইটস অফশোর ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। আওয়ার টার্গেট ইজ টু রেজ ইট টু 1 বিলিয়ন, এটা বলছে আমরা চাইতেছি 1 বিলিয়ন, 23 মিলিয়ন থেকে 1 বিলিয়নের দিকে নিয়ে যেতে। There are two ways to open offshore banking account, আপনারা দুইভাবে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ওয়ান ইজ ফর দোজ রিসাইডিং ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে থাকে তারাও অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড দ্য আদার ইজ ফর দোজ হু লিভ অ্যাব্রড, যারা বিদেশে থাকে তারাও বিদেশে থেকে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। এনি রিপ্রেজেন্টেটিভস অফ এক্সপেট্রিয়েটস অর্থ হচ্ছে প্রবাসীদের যে কোনো আত্মীয় স্বজন প্রতিনিধি, সাচ অ্যাজ ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস। তো এই যে রিপ্রেজেন্টেটিভ কারা হতে পারে, তারা কি করতে পারে, অথবা তার স্ত্রী, পার্টনার অফ এ ফরেন ইনভেস্টর রিসাইডিং বাংলাদেশে যারা আছে ক্যান ওপেন অ্যাকাউন্টস, তারা ওই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে। সিমিলারলি একইভাবে এক্সপেট্রিয়েটস অ্যান্ড ফরেন ইনভেস্টর্স, এবং যারা প্রবাসী আছে তারা নিজেরাও, যারা বিনিয়োগ করতে চায় তারা নিজেরাও ক্যান ডু দ্য সেম, তারা নিজেরাও অ্যাকাউন্ট খুলতে পারে, তাদের পরিবারের সদস্যরাও অ্যাকাউন্ট খুলতে পারে। আমরা এক্সপেট্রিয়েট শব্দের যে অর্থ যে প্রবাসী ব্যক্তি, আমরা দেখবো যে প্রবাসী ব্যক্তিকে বলে এক্সপেট্রিয়েট। এক্সপেট্রিয়েট এটা নাউনও হইতে পারে, এটা বার্বও হইতে পারে। তো এক্সপেট্রিয়েটের বাংলা, সহজ বাংলা হচ্ছে বিদেশে বসবাসের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করা, এখানে প্রবাসী ব্যক্তি বোঝায়। আবার ভার্ব যখন হবে নির্বাসিত ব্যক্তি, দেশ থেকে মানুষ, দেশ ত্যাগ করা, লিভ দ্য কান্ট্রি। উই কল ইট ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টস, অর্থাৎ এই অফশোর ব্যাঙ্কিংগুলোর বলে আমরা আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিটি ব্যাঙ্ক মোবিলাইজড 29 লাখ থ্রু দ্য অ্যাকাউন্টস ওপেন ফ্রম অ্যাব্রড। কেমন? তো এখানে বলছে সিটি ব্যাংক 25 লাখ ডলার সংগ্রহ করছে এই অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। সিটি ব্যাংক ইজ প্রোভাইডিং দ্য ফ্যাসিলিটি টু ওপেন ডলার অ্যাকাউন্টস ফর অফশোর ডিপোজিটস অ্যাট ইটস 175 ব্রাঞ্চেস, অর্থাৎ এরকম 175টা অফশোর ব্যাংকিং ব্রাঞ্চের মাধ্যমে সিটি ব্যাংক ইজ প্রোভাইডিং ফ্যাসিলিটি, সুবিধা দিচ্ছে, টু ওপেন ডলার অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর, ওনার পরিচয় এটুক। তিনি বলছে দ্য অফশোর ব্যাংকিং হ্যাজ এ হিউজ পটেনশিয়াল ইন বাংলাদেশ, অফশোর ব্যাংকিংয়ে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। আওয়ার রিজার্ভস আর স্মল, বলছে আমাদের রিজার্ভটা খুবই কম। ইফ উই ক্যান প্রমোট ইট, যদি আমরা এটা প্রমোট করতে পারি প্রপারলি, সঠিকভাবে, এভরি ব্যাংক ক্যান মোবিলাইজ মিলিয়নস অফ ডলার, অনেক সকল ব্যাংকই চাইলে সংগ্রহ করতে পারবে, ক্যান মোবিলাইজ সংগ্রহ করতে পারবে বিলিয়নস অফ ডলার, বিলিয়ন ডলার থ্রু অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। পূবালী ব্যাংক ইজ ডেভেলপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পূবালী ব্যাংক উন্নত করতেছে, একটা সফটওয়্যার উন্নত করতেছে, অ্যান্ড এ মোবাইল অ্যাপ উন্নত করতেছে। কেন করতেছে? সো দ্যাট দে বলবে সাবঅর্ডিনেট কনজাংশন, যাতে এনিওয়ান ক্যান ওপেন অ্যাকাউন্টস, এই সফটওয়্যার ব্যবহার করে যে কেউ অ্যাকাউন্ট করতে পারে, অ্যান্ড ডু ব্যাঙ্কিং ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে ব্যাঙ্কিং কাজকর্ম করতে পারে। উই হোপ টু কমপ্লিট অল প্রসিডিউরস বাই নেক্সট 2 months, অর্থাৎ এই মোবাইল অ্যাপ বলেন অথবা সফটওয়্যার বলেন, এটা নেক্সট 2 মাসের মধ্যে আমরা শেষ করব। মোহাম্মদ আলী বলছে ইফ বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট, যদি বাংলাদেশের প্রবাসীরা ডিপোজিট মানি অ্যাট অবিওস, তো যদি বাংলাদেশ, তো বলছে এখানে মোহাম্মদ আলী বলছে যদি প্রবাসীরা
যদি টাকা রাখে, অফশোর ব্যাংকিংয়ে টাকা রাখে, ইম্পোর্ট অব্লিগেশন ক্যান বি মেড। বাংলাদেশ যে পরিমাণে ইম্পোর্ট করে এবং সেই অব্লিগেশন বলতে সেই টাকা এটা শোধ করে দেওয়া যাবে উইথ দ্য ফান্ডস, ওই জমানো টাকা দিয়েই। কোন জমানো টাকা দিয়ে? ডিপোজিটের মানি দিয়ে, ওই ফান্ডের, অ্যাজ ওয়েল এজ ফ্রম রেমিটেন্স অ্যান্ড এক্সপোর্ট আর্নিংস। বলছে যদি এখানে টাকা জমা রাখে, ব্যয়বার আমরা বিদেশের ডলার ব্যয় আমরা নির্বাহ করতে পারবো। দেন দ্য ফরেক্স রিজার্ভস, যদি আমরা এটা করতে পারি, আমাদের ফরেক্স রিজার্ভস উইল গো আপ, বেড়ে যাবে। গো আপ মানে রাইজ, বেড়ে যাবে অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবেই। স্পিকিং অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ অফশোর ব্যাঙ্কিং, অফশোর ব্যাঙ্কিংয়ের সম্ভাবনা, প্রসপেক্ট মানে যে সম্ভাবনা নিয়ে কথা বলার সময় বোথ আরফিন এবং মোহাম্মদ আলী গেভ দ্য এক্সাম্পল অফ মরিশাস, মরিশাসের উদাহরণ দিছে। মরিশাস কি? মরিশাস হচ্ছে একটা ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড নেশন, একটা আইল্যান্ড দেশ উইথ অনলি অ্যাবাউট 1.3 মিলিয়ন পপুলেশন, তাদের মাত্র 13 লক্ষ জনসংখ্যা। তো তারা আসলে অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা উন্নতি করছে, এখানে তাদের এক্সাম্পল দিচ্ছে। কি উন্নতি করছে? দিস কান্ট্রি হ্যাজ এ ব্যালেন্স অফ $800 বিলিয়ন, তাদের $800 বিলিয়ন আন্ডার অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদের আয় করা আছে। উই হ্যাভ এ হিউজ ইকোনমি উইথ 17 crore, আমাদের 17 কোটি মানুষের বিশাল বড় একটা অর্থনীতি। ইফ মোর পিপল আর ইনফর্ম, যদি অধিক মানুষ এই অফশোর ব্যাঙ্কিং সম্পর্কে জানে, অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ দিস ব্যাঙ্কিং রিলেশনশিপ, এই ব্যাঙ্কিং সম্পর্কে, দেয়ার ইজ পসিবিলিটি অফ ব্রিঙ্গিং 50 বিলিয়ন আন্ডার OBO, অর্থাৎ অফশোর ব্যাঙ্কিং অপারেশনের মাধ্যমে আমরা $50 বিলিয়ন নিয়ে আসতে পারবো।